শুনছেন নীরব ভালোবাসার আগুন, লেখিকা সামিয়া ইসলাম, কণ্ঠে আমি ছোঁয়া। নীরব ভালোবাসার আগুন, পর্ব 13। দেখতে দেখতে একটা মাস কেটে গেল, শুরু হয়ে গেল এসএসসি এক্সাম। সন্ধ্যা 7টা, পড়ার টেবিলে বসে আছে সারিনা, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। বই খুলে সামনে রাখা, তবু চোখের পাতা আর শব্দগুলো মিলছে না। মাথার ভেতর বারবার একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজ সারাদিনে একবারও কথা হয়নি গম্ভীর সাহেবের সঙ্গে। এক্সাম দিয়ে বাসায় ফিরেছিল দুপুরে। মনটা এমনিতেই খারাপ ছিল। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল। বিকালে ঘুম ভাঙার পর থেকেই অস্থিরতা শুরু। ফোন হাতে নিয়েই বারবার মেহরানের নাম্বারে কল দিয়েছে, কিন্তু ফোন যাচ্ছে না। একবার, দুইবার, 5বার, প্রতিবারই সেই একই অবস্থা। প্রতিদিন অন্তত একবার হলেও কথা হতো, আজকে একবারও হয়নি। এই ভাবনাটাই বুকের ভেতর কেমন করে দিচ্ছে। অজান্তেই চোখ দুটো ভারী হয়ে আসে সারিনার। পড়ার খাতার দিকে তাকিয়ে থেকেও সে কিছু দেখতে পাচ্ছে না। ঠিক তখনই ড্রয়িং রুম দিয়ে সামিয়ানের গলার আওয়াজ ভেসে এলো। মনে হলো সে কারো সঙ্গে কথা বলছে। এই শব্দটা শুনেই সারিনা আর 1 মিনিটও পড়ার টেবিলে বসে থাকতে পারল না। পাশের খাটের ওপরে রাখা ওড়নাটা ঝট করে তুলে নিল। দরজা খুলে ড্রয়িং রুমের দিকে প্রায় দৌড়েই চলে গেল সে। সিঁড়ি বেয়ে নেমেই সারিনা দেখতে পেল শোয়েব বাড়ির মেইন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না এতক্ষণ সামিয়ান ভাইয়া শোয়েব ভাইয়ের সাথেই কথা বলছিল। এই বুঝটুকু মাথায় আসতেই সারিনা প্রায় দৌড়ে এসে সামিয়ানের পেছন থেকে জোরে চিৎকার দিল। হঠাৎ চিৎকারে সামিয়ান ভরকে গেল। বুকের ওপর হাত চেপে দিয়ে তাড়াহুড়ো করে বলল, কি হয়েছে সারা? সারিনা তখন নিরীহ একটা হাসি মুখে এনে বলল, কংগ্রেচুলেশন ভাইয়া। এই কথা শুনে সামিয়ান ধপ করে সোফায় বসে পড়ল। একটা লম্বা নিঃশ্বাস ফেলল এবং সে মনে মনে ভাবল, এই মেয়েটা কোনো একদিন আমাকে হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। সারিনা অভিনন্দন জানিয়েছে, অথচ সামিয়ানের মুখে তেমন কোনো প্রতিক্রিয়া না দেখে হঠাৎই রেগে গেল। কোমরে হাত দিয়ে সামিয়ানের সামনে দাঁড়িয়ে রাগী চোখে তাকিয়ে বলল, কিছুক্ষণ পর সামিয়ান মাথা তুলে তাকিয়ে দেখল সারিনা একদম আগুন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে সাবধানে জিজ্ঞাসা করলো, আবার কি সমস্যা? সারিনা সঙ্গে সঙ্গে বলে উঠল, কি সমস্যা মানে কি ভাইয়া? এত সুন্দর করে অভিনন্দন জানালাম আর কোনো রিয়াকশন নাই? ছি ভাইয়া, ছি। এমপি হয়েছে তো কি হয়েছে, তাই বলে এত ভাব বেড়ে যাবে নাকি? মানলাম বাইরের মানুষের সামনে ভাব দেখাও, তাই বলে বাসায়ও আমার সাথে ভাব দেখাবে? কথাগুলো বলতে বলতে একসময় মাথায় হাত দিয়ে ফ্লোরেই বসে পড়ল সারিনা। অন্যদিকে সামিয়ান চুপচাপ তাকিয়ে আছে তার এই ব্যক্তিগত চাঁদের দিকে। মুখে হালকা হাসির চলে এলো। সারিনা ফোঁস করতে লাগলো। আবার বলল, তুমি এত কিপটা হয়ে গেছো? এবার সামিয়ান হালকা হেসে বলল, আচ্ছা আচ্ছা, আগে বল তো কি হয়েছে? সারিনা ভ্রুকুচকে তাকিয়ে বলল, বলবো মানে? তুমি কি বোঝো না এখন আমি কি চাইতেছি? সামিয়ান বুঝেও না বোঝার ভান করে শান্ত গলায় বলল, আমি কোনো ম্যাজিশিয়ান না যে মানুষের চেহারা দেখে মনের কথা বলে ফেলতে পারবো, তাই সরাসরি বললে ভালো হয়। তখনই ফ্লোর থেকে উঠে দাঁড়ালো সারিনা। সামিয়ানের মুখের দিকে ভালো করে তাকালো। বুঝে গেল আজকে ভাইয়ার মুডটা বেশ ভালো। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। সারিনার মুখে একদম একটা মিষ্টি হাসি এনে বলল, ভাইয়া তুমি তো এখন এমপি হয়ে গেছো, এখন কত মানুষকে সাহায্য করবে, কত ভালো কাজ করবে। সামিয়ান ভ্রু কুচকে তাকালো। মানে? সারিনা একদম ঝরঝরে গলায় বলতে লাগলো, মানে এই যে এমপি হওয়ার খুশিতে তুমি আমাকে সুমাইয়াকে প্রচুর শপিং করিয়ে দিবে, আমাদের ট্রিট দেবে, আর আমাদের দোয়ায় তুমি সারা জীবন এমপিই থাকবে ভাইয়া। সামিয়ান আগেই আন্দাজ করেছিল এমন কিছুই বলবে। হালকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এক্সাম শেষ হলে নিয়ে যাব। কালকে না তোর এক্সাম? এখানে দাঁড়িয়ে কি করছিস? পড়াশোনা কোথায়? সারিনা মুখ বাঁকিয়ে বলল, সারাক্ষণ শুধু পড়া পড়া পড়া, এর বাইরে কিছু হয় না নাকি? সামিয়ান শান্ত গলায় বলল, তো কি বলবো বল? সারিনা মনে মনে বলল, আমাকে বিয়ে দিয়ে দিতে পারো না? জামাইকে নিয়ে সুন্দর সুখে সংসার করতাম। কিন্তু মুখে কিছুই বলল না। সামিয়ান আবার বলল, যা, কালকে এক্সাম, গিয়ে পড়তে বস। সারিনা সঙ্গে সঙ্গে বলে উঠল, কিন্তু আমার কিছু চাই। সামিয়ান তাকালো, কি চাই? সারিনা মিনমিন করে বলল, আজ দুপুরে তুমি বাসায় আসার সময় হাতে একটা প্যাকেট দেখেছিলাম, ওইটা আমার চাই। সামিয়ান তখনই বুঝে গেল। মনে মনে বলল, এই দুষ্টু তাহলে আমার উপর পুরো রুম তল্লাশি করেছে। সামিয়ান মুখ শক্ত করে বলল, ওই প্যাকেটে কিছু নাই, আমার ওষুধ। সারিনা একদম পটপট করে বলে ফেলল, মিথ্যা কথা বলো কেন? আমি তোমার রুমে গিয়েছি আর দেখেছি ওইখানে অনেকগুলো চকলেট ছিল, খেয়েছিও, খুব টেস্টি। এই সময় ড্রয়িং রুমে পানি খেতে আসা সোমাইয়াকে দেখে সারিনা চেঁচিয়ে উঠল, আমি সত্যি বলছি, সোমাইয়াও ছিল। সোমাইয়া বলতো চকলেটগুলো অনেক মজা ছিল না? সোমাইয়ার সঙ্গে সঙ্গে কাশি উঠে গেল। এই মেয়ের পেট পাতলা, যা মনে আসে সব বলে ফেলে।
এতক্ষণে বুঝে গেল সারিনা নিজেই সব গোপন কথা ফাঁস করে দিয়েছে। সারিনা তড়িঘড়ি করে সামিয়ানের থেকে 10 হাত দূরে গিয়ে বলল, ভাইয়া আমাদের বকা দিও না কেমন, আমরা তো তোমার ছোট বোন, ছোট মানুষ বলে এইবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনে তোমার রুমে ঢুকবো না। সামিয়ান কিছু বলল না, শুধু বিরক্ত গলায় বলল, দুজনেই পড়তে যা। কিন্তু সারিনা নাছোড়বান্দা, চকলেট উদ্ধার না করা পর্যন্ত তার শান্তি নেই, ঘুম নেই। সে সুমাইয়ার হাত ধরে বলল, চল আমরা চকলেটগুলো উদ্ধার করে আসি, চকলেটগুলো আমাদের জন্য কান্না করছে। সুমাইয়া মাথা নেড়ে বলল, ভাই আমি চকলেট খাবো না, তুই যা, তুই খা, তুই মার খা, তুই বকা খা। এই কথা বলে সে ড্রয়িং রুমেই দাঁড়িয়ে রইল। অনেক টানাটানি করেও সুমাইয়াকে নিতে পারল না সারিনা। শেষ পর্যন্ত একটা হাঁটা ধরল সামিয়ানের রুমের দিকে, চোখে একটাই লক্ষ্য, চকলেট। সামিয়ান নিজের রুমে ঢুকে হাতের ঘড়ি খুলতে ব্যস্ত ছিল। ঠিক তখনই আয়নায় চোখ পড়ল সারিনার উপর, দরজার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বুঝতে না পারার ভান করে নিজের কাজেই মন দিল। অন্যদিকে সারিনা দরজার পাল্লা ধরে ঝুলে পড়েছে, একবার এদিকে একবার ওদিকে। দরজার সঙ্গে সঙ্গে সারিনাও দুলছে। দরজায় ধরে ঝুলতে ঝুলতে তার ভীষণ মজা লাগে। সামিয়ান বিরক্ত গলায় বলল, কি সমস্যা, বলছিলাম পড়তে বসতে, কালকে এক্সাম আসছে, বান্দরের মতো দরজায় ঝুলে আছিস কেন, দরজাটা ভেঙে যাবে। সারিনা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল, ভাইয়া তুমি কি আমাকে অপমান করলা? সামিয়ান ভ্রু কুচকে তাকিয়ে বলল, এবং সারিনা গম্ভীর মুখে বলল, আমার ওজন এত না যে আমার ভারে দরজা ভেঙে যাবে। এবার সামিয়ান কড়া গলায় বলল, কি বলছি, পড়তে যা, অনেকদিন হয়ে গেছে আমার হাতে থাপ্পড় খাস না, থাপ্পড় খেলে এই সাহস থাকতো না। সারিনা মুখ কালো করে বলল, তাহলে তুমি চকলেটগুলো কার জন্য এনেছো, আমাদের দিবা না তাহলে কার জন্য, গার্লফ্রেন্ডের জন্য নাকি? এই কথায় সামিয়ান রাগি চোখে তাকিয়ে বলল, পিঠে অনেক পাখনা গজিয়েছে দেখছি। এরপর আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। এই সুযোগটাই খুঁজছিল সারিনা। 1 সেকেন্ড দেরি না করে সামিয়ানের ওয়ার্ড্রোব খুলে চকলেটের ব্যাগ বের করলো। ব্যাগটা হাতে নিয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ভাইয়া চকলেটগুলো যার জন্য আনো না কেন, লাভ নেই, এখন এগুলো আমার পেটে যাবে, আল্লাহ হাফেজ, টাটা। এই কথা বলে দৌড়ে নিজের রুমে চলে এলো। রুমে এসে চকলেটগুলো ভাগ করলো, কিছু নিজের জন্য রাখলো আর কিছু নিয়ে গেল সুমাইয়ার রুমে। সুমাইয়ার রুমে ঢুকিয়ে দেখলো সুমাইয়া একদম মনোযোগ দিয়ে পড়ছে, বইয়ের উপর ঝুঁকে আছে, চোখ একদম সিরিয়াস ভাব। সারিনা মুচকি হেসে চকলেট এগিয়ে দিয়ে বলল, পড়াশোনা বাদ দে, আগে এইটা নে, মুখটা একটু মিষ্টি কর, তুই কিন্তু এই সাবজেক্টে তো A+ পাবি। সুমাইয়া বই থেকে চোখ না তুলে একটু বিরক্ত গলায় বলল, প্রতিবার তুই এই কথাই বলিস, কিন্তু শেষ পর্যন্ত কি হয় জানিস, আমি সারাদিন পড়াশোনা করি, খেটে খেটে পড়ি, আর শেষে আমাকে টপকে তুই চলে যাস। সারিনা খাটে বসে একটা চকলেট খুলতে খুলতে হেসে বলল, আরে এত চিন্তা করিস না তো, তুই রেজাল্ট মানেই তো সব না, আর তাছাড়া তুই পড়াশোনা করিস মন দিয়ে, সেটাই তো বড় কথা। সুমাইয়া এবার বই বন্ধ করে সারিনার দিকে তাকালো। তোর এই কথাগুলো শুনলেও রাগ লাগে, আবার ভালোও লাগে, তুই এমন করে কথা বলিস যেন কিছুই সিরিয়াস না। সারিনা চোখ টিপে বলল, সিরিয়াস তো আছি, কিন্তু সব কিছু নিয়ে সিরিয়াস হলে লাইফটা শুকনো বিস্কুট হয়ে যায় রে। এই নে, আগে চকলেট খা, তারপর পড়া। সুমাইয়া একটু হেসে চকলেট নিল। ভাইয়া জানে তুই এগুলো এনেছিস? সারিনা ভ্রু নাচিয়ে বলল, জানলে তো আর বাঁচতাম না, ভাইয়া তো ভাবেন উনি চকলেট আনবেন, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব, তাই আগে ভাগেই উদ্ধার করে অভিযান চালালাম। সুমাইয়া হেসে ফেলল, তুই একদিন না একদিন ভাইয়ার হাতে ধরা পড়বি। সারিনা নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, ধরা পড়লেও সমস্যা নেই, বকা খাওয়াটাও তো একটা অভ্যাস হয়ে গেছে, এবার আমাদের সিট একসাথে পড়েছে, তাই তুই অর্ধেক পড়বি, আমি অর্ধেক পড়ব, কমন আসলে তো দুজনেই লিখব, এত প্যারা নিস না। এই কথা বলে সারিনা চকলেটগুলো সুমাইয়ার হাতে গুজে দিয়ে হালকা হেসে বলল, নিশ্চিন্তে চকলেট খা আর ঘুমিয়ে ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। এইটুকু বলেই সে নিজের রুমের দিকে চলে গেল। অন্যদিকে সুমাইয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, হাতে চকলেট, চোখে একটা অদ্ভুত শান্তি। এতক্ষণ যে বিশাল বিশাল পড়ার চাপ তাকে দম্ভ অন্ধ করে দিচ্ছিল, কিভাবে সব শেষ করবে এই চিন্তায় মাথা ভার হয়ে যাচ্ছিল, সেটা যেন হঠাৎ করেই হালকা হয়ে গেল। সে মনে মনে একটা গভীর নিঃশ্বাস নিল। এই মেয়েটা সব কিছু এমন সহজ করে ফেলে। মনের ভেতর থেকে ধীরে ধীরে বলে উঠল, থ্যাংক ইউ সারিনা। তারপর আবার বই খুলল, এবার আর ভয়ের জন্য না, একটু ভরসা নিয়ে। নিজের রুমে এসে সারিনা পড়ার টেবিলে বসলো, পাশে চকলেটগুলো এনে গুছিয়ে রাখলো, সামনে বই খোলা, কিন্তু চোখের পাতা যতটা বইয়ের পাতায় আছে, মনটা ততটাই অস্থির। একটা চকলেট মুখে দিয়ে চিবোতে চিবোতে পাতার পর পাতা উল্টাচ্ছে, অথচ মাথার ভেতরে কিছুই ঢুকছে না। হঠাৎ করেই মনে পড়ে গেল গম্ভীর সাহেবের কথা। আজ সারাদিনে একবারও কথা হয়নি। ভাবতে না ভাবতেই বুকের ভেতর কেমন একটা খালি লাগলো। আর এক মুহূর্ত দেরি না করে ফোনটা তুলে নিল। কোনো হিসাব না করেই ভিডিও কল দিল গম্ভীর সাহেবের সেভ করা নাম্বারে।
অন্যদিকে মেহরান তখন গভীর ঘুমে ছিল। বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30 হলেও নরওয়েতে তখন দুপুর 2টা। গত 2 দিন ধরে কাজের চাপটা তার জন্য একটু বেশিই হয়ে গিয়েছিল। ইউএসএতে নতুন একটা শোরুম ওপেনিং হয়েছে। সেই শোরুমের লোকেশন, সিলেকশন, ইন্টেরিয়র ডিজাইনের ফাইনাল অ্যাপ্রুভাল, স্টক ম্যানেজমেন্ট, নতুন স্টাফদের রিক্রুটমেন্ট, অনলাইন সিস্টেম সেটআপ, মার্কেটিং টিমের সাথে মিটিং সবকিছু একসাথে চলছিল। মেহরানের ব্যবসা মূলত একাধিক দেশে ছড়ানো। ইউরোপে হেড অফিস, নরওয়ে আর জার্মানিতে অপারেশনাল ব্রাঞ্চ, আর আমেরিকায় এখন নতুন করে এক্সপানশন। প্রতিটা দেশের আলাদা আইন, আলাদা ট্যাক্স সিস্টেম, আলাদা মার্কেট স্ট্র্যাটেজি, সব নিজ হাতে দেখে নিতে হয়। চাইলে সে এসব কাজে অন্যদের দিয়েও করাতে পারে, কিন্তু করে না। এখনকার দিনে মানুষকে সহজে বিশ্বাস করা যায় না। এই বিশ্বাসটা তার খুব গভীরে গেঁথে গেছে। এই পুরো কাজের চাপের মাঝে মেহরানের পাশে থাকে মাত্র 2 জন, একজন নীরা আর একজন ইমরান। এদের দুজনকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। নীরা মূলত ফাইন্যান্স আর অপারেশনাল দিক দেখে, কাগজপত্র, অ্যাকাউন্টস, ক্লায়েন্ট ডিলিং সব তার ওপরে। আর ইমরান বাংলাদেশ থেকে লোকাল কানেকশন আর ইনভেস্টমেন্ট সাইট সামলায়। এই দুজন ছাড়া কাউকে সে নিজের কোর ডিসিশনের কাছে ভিড়তে দেয় না। কিন্তু ইমরান বাংলাদেশে চলে যাওয়ায় বেশিরভাগ দায়িত্বটাই এসে পড়েছে মেহরানের কাঁধে। তার উপর আজকাল আগের মতো আড্ডাও হয় না। একসময় নীরা, সাদিক আর এভান 3 জন মিলে প্রায় মেহরানের বাসায় এসে জমিয়ে আড্ডা দিত। রাজ্যের গল্প, হাসি, তর্ক, দুষ্টুমি সব মিলিয়ে রাত কাবার হয়ে যেত। এখন কাজের ব্যস্ততায় সেই দিনগুলো অনেকটাই হারিয়ে গেছে। এভান এখন পুরোপুরি ডুবে আছে নিজের গবেষণায়। নতুন একটা ভাইরাসের কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে কাজ করছে। এখন পুরোপুরি সাকসেসফুল হয়নি, কিন্তু সে হাল ছাড়ার মানুষ না। বাইরে থেকে যতই দুষ্টুমি আর ভণ্ডামি করুক, নিজের কাজের বেলায় সে ভীষণ সিরিয়াস। আর সাদিক একজন কর্পোরেট লয়ার। বড় বড় বিজনেস ডিল, লিগাল কন্ট্রাক্ট, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সব কিছুতেই তার দখল। মেহরানের অনেক ডিলেই সাদিকের ছায়ার মতো পাশে থাকে। আজকে সবাই মোটামুটি ফ্রি, তাই ঠিক হয়েছে সন্ধ্যায় সবাই মেহরানের বাসায় আসবে। অনেকদিন পর একটা ঠিকঠাক আড্ডা হবে। মেহরান গত কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমোতেই পারেনি। কাল রাতে সব কাজ শেষ করে যখন অবশেষে ফ্রি হলো, তখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর সেই ঘুম ভাঙল আজ তার ফ্রেজিয়ার ফোন কলে। কাজের ব্যস্ততায় কয়েকদিন ধরে সারিনার সাথে ঠিকমতো কথা বলা হয়নি। ইনবক্স খুললে শত শত অভিযোগের মেসেজ জমে আছে। কোনোটারই রিপ্লাই দেয়নি সে। সাধারণত দিনে একবার হলেও কথা হয়, কিন্তু আজকে একবারও হয়নি। আসলে ইচ্ছে করেই কথা বলেনি মেহরান। ঘুমানোর আগে নেট অফ করে দিয়েছিল। পরিকল্পনা ছিল ঘুম থেকে উঠে শান্ত মাথায় কথা বলবে। তাছাড়া এক্সাম চলছে, তাই অযথা কল দিয়ে ডিস্টার্ব করতেও চায়নি। কিন্তু তার ফ্রেজিয়ার দেরি সহ্য হয় না, এই কথাটা সে খুব ভালো করেই জানে। হালকা ঘুম ভাঙতেই মেহরান নেট অন করলো। স্ক্রিন জুড়ে একের পর এক নোটিফিকেশন ভেসে উঠল। কলের নোটিফিকেশন, টেক্সটের নোটিফিকেশন মিলিয়ে সংখ্যা 100-র উপরে। মেহরানের ঠোঁটের কোণে আপনা আপনি একটা মুচকি হাসি চলে এলো। মেহরানের ফোন কলে রিং হচ্ছে। এই দৃশ্যটা দেখে সারিনার মনটা খুশিতে নেচে উঠল। চোখের সামনে বই খোলা, হাতে চকলেট, কিন্তু মনটা পুরোপুরি ফোনের ভেতর আটকে গেছে। একবার কল দিল, রিসিভ হলো না। ভ্রুকুচকে আবার কল দিল, দ্বিতীয়বারও একই অবস্থা। মনে মনেই অভিযোগ করতে করতে তৃতীয়বার কল দিল সে। এইবার কলটা ধরল মেহরান। ফোনের স্ক্রিনে ভেসে উঠল সারিনার মুখ, চোখে অস্থিরতা, ঠোঁটে চকলেটের দাগ, সামনে খোলা বই, ঠিক যেন পড়ার অভিনয় চলছে। কিন্তু মনটা একদমই পড়ায় নেই। মেহরান স্ক্রিনটা কালো করে রাখলো। নিজে দেখছে, কিন্তু সারিনাকে দেখতে দিচ্ছে না। হ্যালো হ্যালো, শুনছেন? একবার না, দুবার না, বারবার ডাকছে সারিনা, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ নেই। সারিনার মুখটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আনন্দের উচ্ছ্বাসটা অল্প অল্প করে জায়গা ছেড়ে দিচ্ছে উৎকণ্ঠাকে। চোখ দুটো বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে, যেন পর্দার ভেতর দিয়ে ওর গম্ভীর সাহেবকে খুঁজে বের করতে চায়। আর অন্যদিকে মেহরান নিঃশব্দে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, দেখছে তার অগ্নিবতীর অস্থিরতা। চোখের পলক ফেলা বন্ধ করে দিয়েছে সে। সব ক্লান্তি, কাজের চাপ সবকিছু যেন এক মুহূর্তে হালকা হয়ে গেছে। এত অভিযোগ, এত রাগ আর এত ভালোবাসা, মনে মনে হাসলো মেহরান। তবুও সে চুপ করে রইল। একা একা এতক্ষণ কথা বলার পরও ওপাশ থেকে মেহরানের কোনো রেসপন্স না পেয়ে সারিনার মনটা ধীরে ধীরে ভারী হয়ে এলো। দেখতে না পারলেও সে ভালো করেই বুঝতে পারছে এই গম্ভীর, বদমাশ, বজ্জাত, খবিশ, অসভ্য, কুত্তাবিলাই মানুষটা ওকে দেখছে। দেখছে, কিন্তু ইচ্ছা করেই কথা বলছে না। এই ভাবনাটুকুই চোখে হঠাৎ করে গলা ধরে এলো সারিনার। চোখে পানি এনে দিল। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। হঠাৎ করে গলা ধরে এলো সারিনার। আবেগে ভেসে উঠে বলল, তোমারে দেখিবার মন চায়, দেখা দাও আমায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়।
দেখা দিয়ে শান্ত করো, নইলে আমার প্রাণও যায়। অন্ধকারের স্ক্রিনের ওপাশে এবার মেহেরানের গলা ভেসে এলো, গভীর আর ধীর। থামলে কেন? পরের অংশ বলো। সামনে দাঁড়াও একবার, দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন, যাও না শান্ত করিয়া। এরপর মেহেরান হালকা হাসি মিশিয়ে বলল, ফ্রেজিয়া তোমার ভয়েস তো উফ। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল মেহেরানের মুখ, চোখ দুটো একটু ফুলে আছে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ঘুমিয়েছিল। সারিনা এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাণপ্রিয় গম্ভীর সাহেবের দিকে, যাকে না দেখলে সারাদিন অস্থির লাগে। একদিন কথা না হলে মনে হয় প্রাণটা বুঝি শরীর ছেড়ে বেরিয়ে যাবে। সেই মানুষটার দিকে তাকিয়ে আছে সে, পলক ফেলতেও ভুলে গেছে। মেহরান বলল, কি নজর দিচ্ছ নাকি? সারিনা তখনও আনমনে তাকিয়ে আছে, ধীরে বলে উঠল, নজর দেওয়ার জিনিসে নজর দিব না তো কি করব? মেহরানের দুই ভ্রু কুঁচকে গেল। নজর দেওয়ার জিনিস মানে? সারিনা হালকা হাসল, ওইসব আপনি বুঝবেন না, আপনি একটা জিনিস রে ভাই, আপনাকে দেখলে শুধু প্রেম প্রেম পায় আমার। আপনারে দেখলে মন চায় টুপ করে গিলে ফেলি, একদম চকলেট চকলেট লাগে। মেহরান মুখ বেঁকিয়ে বলল, ছি ছি, এরকম নির্লজ্জ মেয়ে আমি জীবনেও দেখিনি। সারিনা সঙ্গে সঙ্গে জবাব দিল, আনরোম্যান্টিক কোথাকার। মেহরান ধীরে ধীরে বলে উঠল, কালকে এক্সাম। কালকে এক্সাম না সারিনা? সারিনা হাসি মিশিয়ে উত্তর দিল, হ্যাঁ আছে। মেহরান অবাক স্বরে বলল, তো পড়া বাদ দিয়ে ফোন হাতে কেন? সারিনা চোখ উঁচু করে মেহরানের দিকে তাকিয়ে বলল, আপনারে না দেখলে আমার পড়া হয় না, ঘুম হয় না, খাওয়া হয় না, অস্থির অস্থির লাগে, কোনো কিছুতে মন বসে না। আপনি আমারে তাবিজ করছেন। মেহরান ধমক দিল, বাজে কথা বলবে থাপ্পড় দিব। সারিনা হালকা হাসলো, চোখে একটা দুষ্টু চাহনি রেখে বলল, থাপ্পড় না দিয়ে চুমু চুমু একটা দিলেও তো পারেন। মেহরান বলল, ফাইজলামি বাদ দাও, পড়ায় মন দাও, আমি ফোন রাখছি, পড়তে বসো। সারিনা চুলের আঁচল টেনে একটা হালকা হেসে বলল, আরেকটু কথা বলি, আজকে সারাদিন একবারও কথা বলিনি। মেহরান আবার ধমক দিয়ে বলল, আরেকটা কল দিব, আরেকটা কল দিবা, খবর আছে, ফোন রেখে পড়তে বসো। এটা বলে ফোন কেটে দিল। সারিনা ফোনের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। মনে মনে জানে, মেহরান নরওয়েতে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবে একদিনও নিজে থেকে কল দেয়নি। সারিনা নিজেই বারবার কল করেছে, মেসেজ পাঠিয়েছে, ঝগড়া হয়েছে, কথা বলবে না বলেও শেষ পর্যন্ত নিজের অস্থিরতা তাকে বাধ্য করেছে। ফোন কেটে যাওয়ার পরও মনটা শান্ত এবং পড়ায় মনোযোগী হলো সারিনা। অন্যদিকে শুয়ে শুয়ে ফোন টিপছে সামিয়ান। চকলেটগুলো এনেছিল সারিনা এবং সুমাইয়ার জন্য, কিন্তু হঠাৎ একটা জরুরি কাজের জন্য বাইরে যেতে হয়েছে। সে ভেবেছিল বাড়ি এসে চকলেটগুলো দিতে পারবে, কিন্তু সেই মধ্যে ঘটল তার প্রেয়সী ঘরে ঢুকে তল্লাশি করলো এবং চকলেটের সন্ধান পেল। এই দৃশ্য মনে পড়ে সামিয়ানের মুখে হঠাৎ হাসি ফুটল। সামিয়ান সম্প্রতি এমপি হয়েছে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অবশেষে সফল হয়েছে। আনন্দে এলাকায় এলাকায় অফিসে মানুষের মাঝে মিষ্টি বিলিয়েছে। মানুষ তাকে চেনে, কেবল তার এলাকা নয়, অনেক দূর দূরান্তের মানুষও তার পরিচিত। অল্প বয়সে এত কৃতিত্ব অর্জন করেছে, মানুষের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা রাখে। এমপি হিসেবে তার মানবিকতার জন্য সবাই তাকে পছন্দ করে। বিপক্ষ দল হেরে গেলেও শান্ত রয়েছে, কিন্তু সামিয়ানকে সবসময় সতর্ক থাকতে হয়। তাদের শান্ত থাকা মানে কখনো কখনো ঘূর্ণিঝড়ের আগমন। তবুও সামিয়ান এগুলোর থেকে ভয় পায় না। তার ধৈর্য, বিচক্ষণতাও মানুষের প্রতি দয়ালু মন তাকে সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম করে।